হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জানব আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি সম্পর্কে। আয়নাইজেশন পোটেনশিয়াল কি, আয়নাইজেশন পোটেনশিয়াল একটা এলিমেন্টের কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে এবং পর্যায় এবং শ্রেণী ভিত্তিক মৌলগুলোর যে আয়নাইজেশন পোটেনশিয়ালের চেঞ্জ, তার ট্রেন্ড কেমন, এই সব নিয়ে আজকের ক্লাস খুব ইন্টারেস্টিং হবে এবং খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। তো পুরো একদম খাতা কলম নিয়ে বসে এই ভিডিওটা দেখবে এবং ভালো করে একদম শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক। একটা অ্যাটম নিচ্ছি এ, ধরা যাক একটা অ্যাটম এ, রাইট? ভালো করে শুনবে, ভালো। একটা অ্যাটম এ কী অবস্থায় না, এই অ্যাটমটা গ্রাউন্ড স্টেটে আছে। আমি কন্ডিশনসগুলো লিখছি। গ্রাউন্ড স্টেট মানে ভূমিস্তর, অর্থাৎ কোনো এক্সাইটেড লেভেলে নেই, নর্মাল গ্রাউন্ড স্টেটে আছে। সেকেন্ড হচ্ছে এটা গ্যাসিয়াস ফেজে আছে। আর থার্ড হচ্ছে ডিসক্রিট মানে পৃথক, একা। অর্থাৎ আমরা একটা সিঙ্গেল অ্যাটম নিচ্ছি গ্যাসিয়াস অবস্থায়, গ্যাসিয়াস সিঙ্গেল অ্যাটম, এবং যেটা পৃথক মানে অন্যান্য অ্যাটমগুলো থেকে ওই এলিমেন্টের বাকি সব অ্যাটম আলাদা আছে, ও একক নিচে একটা অ্যাটমকে, সে সিঙ্গেল ডিসক্রিট একটা অ্যাটম, সে গ্যাসিয়াস ফেজে আছে এবং এ গ্রাউন্ড স্টেটে আছে। এই হচ্ছে কন্ডিশনস। এটা কিন্তু ফার্স্ট আমাদের জানতে হবে। এবার এখান থেকে একটা ইলেকট্রন বার করব। কোথাকার ইলেকট্রন বেরোবে? আমরা এতদিন যে এই ক্লাসগুলো করছি তোমাদের নিশ্চয়ই একটা ক্লিয়ার আইডিয়া হয়েছে, ইলেকট্রনের সমস্ত চেঞ্জ হয় বাইরের কক্ষে। এখানেও তাই, যে এই এর যে সর্ববহিষ্ঠ কক্ষের সবথেকে লুজলি বাউন্ডেড ইলেকট্রন, এখন লুজলি বাউন্ডেড ইলেকট্রন কোনগুলো? সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন মানে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স যত বাড়বে স্বাভাবিকভাবে অ্যাট্রাকশন ফোর্স কমবে, অর্থাৎ লুজলি বাউন্ডেড মানে দুর্বলভাবে আকর্ষিত ইলেকট্রন, তাকে সহজে বার করে দেওয়া যায়, মানে তুলনামূলক কম এনার্জি দিলে বেড়ে যাবে। এবার এখান থেকে আমি চাইছি একটা ইলেকট্রনকে বার করব, অর্থাৎ কোথা থেকে? এর সর্ববহিষ্ঠ কক্ষ থেকে, আউটার মোস্ট সেল থেকে একটা ইলেকট্রনকে বার করব। বার করলে কি হবে? এ প্লাস একক ধনাত্মক আধান বিশিষ্ট একটা গতিহীন মানে একদম স্থির গতিহীন গ্যাসিয়াস ক্যাটায়ন, ইউনিট চার্জড গ্যাসিয়াস ক্যাটায়নে পরিণত করব। বলো তো, এই ঘটনাটা ঘটাতে গেলে এনার্জি, বাইরের থেকে এনার্জি দিতে হবে নাকি এনার্জি তৈরি হবে? তোমরা জাস্ট এক সেকেন্ড ভাবো, তারপর আমি বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে ইলেকট্রনটাকে যদি বার করতে হয়, সে যে ইলেকট্রনকেই বার করি না কেন, সে বাইরে হোক ভিতরে কক্ষ হোক, যে কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াস কম বেশি আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে রেখেছে। তো বার করতে হলে কী করতে হবে? ইলেকট্রিক এনার্জি দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটার জন্য যে পরিমাণ এনার্জি দিতে হবে ইলেকট্রনটা বার করতে গেলে, সেই এনার্জিটাকে বলা হয় আয়নাইজেশন পোটেনশিয়াল অর আয়নাইজেশন এনার্জি। এই এনার্জিকে বলা হয় আয়নাইজেশন এনার্জি অর আয়নাইজেশন পোটেনশিয়াল, যা বলবে আমি আয়নাইজেশন এনার্জি বলছি। তাহলে আয়নাইজেশন এনার্জি কি হলো? ডেফিনেশনটা কি হলো না, ভূমিস্তরস্থিত গ্যাসিয়াস ডিসক্রিট পৃথক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের দুর্বলভাবে আকর্ষিত ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে এক একক ধনাত্মক আধান বিশিষ্ট গ্যাসিয়াস ক্যাটায়ন, গতিশক্তিহীন গ্যাসিয়াস ক্যাটায়নে পরিণত করতে গেলে যে পরিমাণ এনার্জি দিতে হয়, অর্থাৎ এনার্জি রিকোয়ার্ড, তাকে আমরা বলবো আয়নাইজেশন পোটেনশিয়াল। এটা হচ্ছে বা আয়নাইজেশন এনার্জি হচ্ছে ডেফিনেশন। তো আমাদের ডেফিনেশন মুখস্থ তো রাখতেই হবে, কিন্তু সবচেয়ে বেশি করে দরকার এই কনসেপ্টটা। বেশ, এটা মাথা রাখবে বারবার। অনেকেই এটা ভুল করে যে আয়নাইজেশন প্রসেস আর আয়নাইজেশন পোটেনশিয়াল প্রসেস দুটো কিন্তু আলাদা। এখন আয়নাইজেশন বলতে ধরো আমি বললাম যে এ থেকে দুটো ইলেকট্রন বার করে দিলাম, দিয়ে A2+ হলো, রাইট? এখন এইটাকে কিন্তু আমরা এই ক্ষেত্রেও এনার্জি দিতে হবে,
কিন্তু এটাকে আমরা কখনোই কি বলবো না, আয়নাইজেশন পোটেনশিয়াল বলবো না। এখানে যে পরিমাণ এনার্জি দিতে হবে তাকে আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বলতে পারি না, কারণ আয়নাইজেশন পোটেনশিয়ালের বাই ডেফিনেশান কী হবে, আবার বলছি যে একটা সিঙ্গেল ইলেকট্রন বার করব। একটা আয়নাইজেশন পোটেনশিয়াল মিন্স মানে ফার্স্ট, এটা আমরা বলবো ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে প্রথম একটা ইলেকট্রন বার করব। অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল মানে হচ্ছে একটা ইলেকট্রনকে বার করতে হবে। এখানে আমরা কী করেছি, একসঙ্গে দুটো ইলেকট্রন বার করে দিয়েছি। এখানে যে এনার্জিটা দিতে হবে সেটাকে আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বলতে পারি না। তো এটা আমার আয়নাইজেশন পোটেনশিয়াল এই কনসেপ্টে আসছে না। তো আয়নাইজেশন পোটেনশিয়াল মানে প্রথমে একটা ইলেকট্রন বার করব। এবার এটা হচ্ছে আয়নাইজেশন IE1, যদি আমরা এভাবে লিখি, এটা হচ্ছে IE1 ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। এবার তুমি চাইলে আরও একটা নেক্সট ইলেকট্রন বার করতে চাও, পারো। এখন A প্লাস যে ক্যাটায়ন, এরও তো বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটাকে আবার বার করবো, লুজলি বাউন্ডেড একটা ইলেকট্রনকে বার করবো -C, আবার একটা ইলেকট্রনকে বার করব। তো সেক্ষেত্রে কী হবে, A2+, এটাও গ্যাস G, A2+কে যদি আমরা আরও একটা ইলেকট্রন বার করে দিই A3+, সেটাও G, গ্যাসিয়াস স্টেট। এইগুলোকে আমরা বলতে পারি এটা IE1, এটা IE2, এটা হবে IE3 অ্যান্ড সো অন। যত পরপর ইলেকট্রন বার করবো, দেখো প্রত্যেকটা আয়নাইজেশন এনার্জি স্টেপে আমরা একটা করে ইলেকট্রন বার করি, যেখানে 2, 3টে লিখে দিলে হবে না। এবং এটাও মাথায় রাখবে যে তোমরা হয়তো ভাবতে পারো যে আমার IE থেকে A2+, এই যে সরাসরি যদি এখান থেকে আমি দুটো ইলেকট্রন বার করে দিই, এই থেকে এই সরাসরি এক স্টেপে, যেটা আমি এখানে দেখাচ্ছিলাম, এক স্টেপে দুটো ইলেকট্রন বার করে দিলে যে পরিমাণ এনার্জি দিতে হবে সেটা এই যে দুটো IE1 প্লাস IE2-র সঙ্গে সমান হবে এমনটাও কিন্তু হবে না। তো আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে সবসময় সিঙ্গেল ইলেকট্রন বার করব। বেশ, এবার আরেকটা বিষয় জানা যাক যে এই যে আয়নাইজেশন প্রথমে একটা ইলেকট্রনকে বার করলাম, সেটার ভ্যালু হচ্ছে IE1, মানে তাকে IE1 বলা, সামথিং XYZ কিছু একটা ভ্যালু হবে। তারপর IE2, IE3। এবার প্রশ্ন হচ্ছে যে প্রথম ইলেকট্রনটা বার করতে যে এনার্জি দিতে হবে, সেকেন্ড ইলেকট্রনটা বার করতে কি সে একই পরিমাণ এনার্জি দিতে হবে, নাকি বেশি দিতে হবে, নাকি কম দিতে হবে? একটু নিজেরা জাস্ট বুদ্ধি খাটাও তো, দেখবে নিশ্চয়ই ঠিক বুঝতে পারবে। কী হবে বলো তো, দেখো প্রথমে A থেকে A+ হলো, কিছু পরিমাণ এনার্জি দিতে হলো, বেশ IE1। নেক্সট যখন A+ থেকে A2+ করবে, এর মাথায় কি একটা প্লাস চার্জ চলে এসছে। প্লাস চার্জ মানে কি? প্লাস চার্জ মানে প্রোটনের তুলনায় ইলেকট্রন কম। প্রোটন তো আর চেঞ্জ হয় না। যেমন ধরো আমি যদি বলি যে সোডিয়াম থেকে ধরো Na+ থেকে Na2+, এরকম তুমি ভাবতে পারো। তো এইটা হচ্ছে IE1, এটা হচ্ছে IE2, এবার IE3 পরপর হতে থাকবে। এখন এই যে ইলেকট্রন আমরা ফার্স্ট ইলেকট্রনটা বার করছি, তার জন্য কিছু পরিমাণ এনার্জি দিতে হচ্ছে। সেকেন্ড ইলেকট্রন বার করতে দেখো এখানে প্রোটন হচ্ছে 11, এখানে প্রোটন 11, প্রোটনের তো চেঞ্জ নেই, কিন্তু এখানে ইলেকট্রন হচ্ছে 11, এখানে ইলেকট্রন হচ্ছে 10, এখানে ইলেকট্রন হচ্ছে 9 দিয়ে 8, 7 এরকম হতে থাকবে। অর্থাৎ ইলেকট্রন একটা কমবে। তো স্বাভাবিক যে আমরা অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে, আয়নিক রেডিয়াসের ক্ষেত্রেও দেখেছি যে প্রোটনের তুলনায় যখন ইলেকট্রন কমে যাবে, তার অ্যাট্রাকশন ফোর্স কী হবে? বাড়বে। সিম্পল। অ্যাট্রাকশন ফোর্স যদি বাড়ে তাহলে তখন অর্থাৎ তার বাইরের কক্ষের ইলেকট্রনকে যে বলে টানবে, A+ ক্যাটায়নটা তার বাইরের কক্ষের ইলেকট্রনকে তার চেয়ে বেশি আকর্ষণ দ্বারা টানবে। কারণ নিউক্লিয়াসের চার্জটা ফিক্সড, মানে আমি বারবার সেই চুম্বকের কথা বলি, নিউক্লিয়াসকে চুম্বক হিসেবে কল্পনা করতে বলি। তো নিউক্লিয়াস এর ক্ষমতা ফিক্সড। এবার এখানে যাকে টানছে সেখানে সংখ্যাটা চেঞ্জ হচ্ছে, কমে যাচ্ছে। এখানে ধরা যাক একটা পেরেক ছিল 10, ধরা যাক 3টে পেরেক ছিল, একে 3টে পেরেককে টানছে। তো প্রত্যেকটা পেরেকের উপরে আকর্ষণ বল একটা কি ডিভাইড হয়ে যাবে। এবার যখন দুটো পেরেক থাকে তাহলে আকর্ষণ কী হবে? আরও বাড়বে, কারণ এখানে টানার পেরেক সংখ্যা কমে গেছে। যদি একটা থাকে তো আরও বাড়বে। তাই হয়েছে যে এর ক্ষমতা ফিক্সড, কার? নিউক্লিয়াসের, কিন্তু অর্থাৎ প্রোটন ফিক্সড, কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কী হবে? অ্যাট্রাকশন ফোর্সও বাড়তে থাকবে, এবং অ্যাট্রাকশন ফোর্স যত বাড়তে থাকবে, যে A থেকে A+ থেকে A2+, যত তার বাইরের কক্ষের প্রতি ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বাড়তে থাকবে, আয়নাইজেশন এনার্জি অর্থাৎ তখন তার বাইরের কক্ষের ইলেকট্রনকে বার করতে তত বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল তত বেশি হবে। তাহলে সাকসেসিভ আয়নাইজেশন পোটেনশিয়াল, এগুলোকে আমরা বলি সাকসেসিভ, মানে পরপর। তাহলে কী হবে? IE1 থেকে হবে IE2 বেশি হবে, IE2 থেকে IE3 বেশি হবে,
এইভাবে ডট 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 করে হতে থাকবে। এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেকেন্ড একটা জিনিস বলি যে একটা এলিমেন্টের কতগুলো আয়নেশন এনার্জি থাকতে পারে, একটু বুদ্ধি খাটাতো। একটা এলিমেন্টের কতগুলো আয়নেশন এনার্জি থাকতে পারে? কারণ দেখো একবার প্রত্যেকটা আয়নেশন স্টেপে আমরা একটা করে ইলেকট্রন বার করছি, তাহলে একটা এলিমেন্টের আমরা একটা একটা করে মোট কতগুলো ইলেকট্রন বার করতে পারি, মানে কতগুলো স্টেপে ইলেকট্রন বার করতে পারি না, যতগুলো ইলেকট্রন আছে ততগুলো স্টেপ হবে। তাহলে একটা এলিমেন্টে যতগুলো ইলেকট্রন আছে ঠিক ততগুলোই আয়নেশন এনার্জি সম্ভব। যেমন ধরো সোডিয়ামে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, তো সোডিয়ামের কতগুলো আয়নেশন এনার্জি সম্ভব? 11 অবধি হবে, কারণ প্রথমে একটা, তারপর ফার্স্ট ইলেকট্রন, সেকেন্ড, থার্ড, ফোর্থ করে 11th অবধি। অর্থাৎ আমরা যতগুলো কি দেখতে পাচ্ছি, যতগুলো ইলেকট্রন আছে কোনো একটা এলিমেন্টে ততগুলো আয়নেশন এনার্জি আছে, রাইট? এটা হলো সেকেন্ড স্টোরি। থার্ড হচ্ছে আয়নেশন এনার্জির আমাদেরকে এর যেহেতু এটা এনার্জির স্টোরি, এটা আমাকে ইউনিট জানতে হবে। এর ইউনিট কী? এর ইউনিট আয়নেশন এনার্জির ইউনিট বা চিহ্ন। দেখো এটা একটা এনার্জির, যেহেতু আয়নেশন এনার্জি অর্থাৎ এনার্জির ইউনিট কী হয়? এনার্জির ইউনিট হয় তুমি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, যদি অ্যাটমে করো পার অ্যাটম, বা তুমি কিলো ক্যালোরি পার অ্যাটম, কিলোজুল পার অ্যাটম, বা পার মোলেও বলতে পারো। ধরো আমি বললাম যে ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি, মানে এগুলো তো ছোটো বড়ো একক সব। কিলো ক্যালোরি পার মোল, কি কিলোজুল পার মোল। এখন পার অ্যাটম থেকে পার মোল করতে হলে কী করতে হয়? সিম্পল, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবে। অর্থাৎ একটা অ্যাটমের জন্য ধরা যাক আমি এ থেকে এ প্লাসের জন্য একটা হিসেব পেলাম সামথিং আয়নেশন এনার্জি, ধরা যাক এক্স। তো এইটা হচ্ছে এক্স, ইভি বলো বা ক্যালোরি বলো, কিলো ক্যালোরি বলো, যাই হোক, এক্স ধরে ক্যালোরি বললাম, এক্স ক্যালোরি পার অ্যাটম। এবার এটাকে আমি যদি আমরা পার মোলে করতে যাই কী হবে? তাহলে আমরা কী করবো, এই পার অ্যাটমে যদি এক্স হয় তাহলে পার মোল বলতে কি অ্যাভোগাড্রো নাম্বার, তো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ওই এক্সকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবো। অর্থাৎ ভ্যালুটাকে কী হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে কী পাই আমরা? অ্যাভোগাড্রো নাম্বার মানে হচ্ছে 1 মোল। তাহলে একটা পার অ্যাটমকে যদি পার মোলে নিয়ে যেতে হয় তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা খুব ইজি, খুব সিম্পল ব্যাপার। তাহলে এটা হলো ইউনিট। এবার আসছি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এর হচ্ছে সাইন। আয়নেশন এনার্জি সাইন কী হবে না? আয়নেশন এনার্জি সাইন অলওয়েজ পজিটিভ, এর সাইন কখনো নেগেটিভ হবে না। আমরা যখন ইলেকট্রন অ্যাফিনিটি পড়বো তখন দেখবো এর সাইন পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আয়নেশন এনার্জি অলওয়েজ সাইন হবে পজিটিভ, মানে এটাকে এনথালপি, তো আয়নেশন এনথালপি তোমরা থার্মোডাইনামিক্সে পড়েছো, বা যদি না পড়েছো আমি যখন থার্মোডাইনামিক্স আলোচনা করব তখন জানতে পারবে। যাই হোক, এখানে এটা হচ্ছে যদি সিম্পলভাবে বলি, এটা এনার্জি কি, এটা হচ্ছে বলা এন্ডোথার্মিক রিয়াকশান। তো এটা তো জানো, নিচু ক্লাস থেকে পড়ে আসছে। এন্ডোথার্মিক মানে কি? যেটা হিট অ্যাবজর্ব হয়, যে রিয়াকশানগুলো, যে প্রসেস ক্ষেত্রে হিট দিতে হয়। যেমন ধরো বরফ থেকে জল হচ্ছে, তো এটা এন্ডোথার্মিক, হিট দিতে হয়। জল থেকে জলে বাষ্প এন্ডোথার্মিক, হিট দিতে হয়। আর যদি হিট রিলিজ হয় তখন তাকে বলা হয় এক্সোথার্মিক। যাই হোক, তো এখানে যেহেতু প্রত্যেক ক্ষেত্রে এনার্জি রিকোয়ার্ড, তুমি এ কম হোক বেশি হোক, প্রত্যেকটা স্টেপে আয়নেশন এনার্জি মানে প্রত্যেকটা সাকসেসিভ আয়নেশন এনার্জি ক্ষেত্রে আয়নেশন স্টেপে তোমাকে এনার্জি দিতে হবে। এনার্জি কোথাও তৈরি হয় না, আয়নেশন প্রসেসে কোথাও এনার্জি তৈরি হয় না, সবসময় এনার্জি দিতে হবে, কারণ ইলেকট্রনকে বার করতে গেলে তো আমাকে এনার্জি দিতে হবে বাইরের থেকে। তো তার জন্য আয়নেশন এনার্জি সবসময় পজিটিভ হবে। বেশ, তাহলে আমরা কি শিখলাম? যে আয়নেশন পোটেনশিয়াল বা আয়নেশন এনার্জি কী, আয়নেশন এনার্জির সাকসেসিভ আয়নেশন এনার্জি কী, এবং সাকসেসিভ আয়নেশন এনার্জি ক্রমশ বৃদ্ধি পায় কেন, তারপর হচ্ছে এর ইউনিট কী এবং এর সাইন কী। বেশ, এটা গেলো আমাদের আয়নেশন এনার্জি নিয়ে একটা মোটামুটি কনসেপ্ট। এবার আমরা জানবো যে আয়নেশন এনার্জি কোনো একটা এলিমেন্টের আয়নেশন এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এখন মূল কোশ্চেন তো এখান থেকে আসবে যে দুটো এলিমেন্ট ধরো বলে দিল যে কার্বন নাইট্রোজেন, আবার নাইট্রোজেন অক্সিজেন কি, বেরিলিয়াম বোরন, এদের মধ্যে তুলনা করা আয়নেশন এনার্জি কি, সোডিয়াম পটাশিয়াম, এদের মধ্যে আয়নেশন এনার্জির তুলনা করো, কার আয়নেশন এনার্জি বেশি, কার আয়নেশন এনার্জি কম, কী করে বুঝবে? তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনো একটা এলিমেন্টের আয়নেশন এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। দেখো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা তো আমরা পয়েন্ট ওয়াইজ 6টা পয়েন্ট মোটামুটি আলোচনা করবই, কিন্তু মাথায় রাখবে যে এর যে মূল আমাদের ভাবনা সবসময়, দেখো আমার অ্যাজ এ টিচার আমার কাজ হচ্ছে যে
ভাবতে শেখানো। এমন নয় যে আমি বই থেকে বা নোটস বার করে বলে দিলাম তোমরাও পড়ে নিলে বা এমনটা, তার তো সে তো বইয়ে লেখা আছে। আমার কাজ হচ্ছে দেখো সমস্ত জিনিস তো বলে দেওয়া বা ডিসকাস করা হয়তো সম্ভব না, কিন্তু আমার কাজ হচ্ছে অ্যাজ এ টিচার যে তোমাকে ভাবতে শেখাবো যে কীভাবে ভাববে তুমি একটা বিষয়কে, কীভাবে একটা প্রবলেমকে কীভাবে অ্যানালাইজ করবে, যে কীভাবে স্টেপ বাই স্টেপ একে চিন্তা করতে শিখতে হবে, তাহলে সমস্ত কোশ্চেন অ্যান্সার হয়তো তুমি নিজের গ্রিপের মধ্যে রাখতে পারবে, অর্থাৎ একটা কনফিডেন্স আসবে। কেন বললাম এটা, দেখো আয়নেশন এনার্জি তো 6টা ইফেক্টের উপর ডিপেন্ড করে। আমি সেটা যাওয়ার আগে বলবো যে একটা অ্যাটমের সবচেয়ে বাইরে কক্ষের ইলেকট্রনকে বার করতে গেলে এনার্জি বেশি দিতে হবে নাকি কম দিতে হবে, সেটা বেসিক্যালি কার উপর ডিপেন্ড করে। বেসিক্যালি কার উপর আমাদের কী ফোকাস করতে হবে। ধরো যে একটা নিউক্লিয়াস, এটা তার বাইরে কক্ষে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে, রাইট। এবার এই ইলেকট্রনটাকে আমি বার করতে চাইছি, এখান থেকে বার করে দিতে চাইছি, তো বেসিক্যালি কার উপর ডিপেন্ড করবে, নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে বেশি আকর্ষণ দ্বারা আকর্ষণ করছে নাকি কম আকর্ষণ দ্বারা আকর্ষণ করছে। অর্থাৎ আমাদের মূল কাজ হচ্ছে এটা লক্ষ্য করা। যতগুলো ইফেক্ট আমরা পড়ব, প্রত্যেকটা ইফেক্টের সাহায্যে আমরা এই জায়গাতেই আসবো, দেখব যে এই নিউক্লিয়াস এবং এই বাইরে কক্ষে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ছে নাকি কমছে। যদি নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের নিউক্লিয়াসের বাইরে কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ কমে যায় কোনো সম্ভব, তাহলে কি ধরা যাক দুটো এলিমেন্টের মধ্যে তোমাকে আয়নেশন এনার্জি তুলনা করতে বলেছে। তো আমাদের মূল কাজ হচ্ছে দেখা যে দুটোর মধ্যে কার নিউক্লিয়াসের বাইরে কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি, তো যার বেশি হবে তার আয়নেশন এনার্জি বেশি হবে। এবারে সেইটা বোঝার জন্য আমাদেরকে কতগুলো স্টেপ বাই স্টেপ ভাবতে হবে, কী কী স্টেপ আমরা কী কী পয়েন্ট ভাগ করবো। দেখো নাম্বার 1 হচ্ছে অ্যাটমিক সাইজ। আমি প্রথমেই যখন অ্যাটমিক সাইজ আলোচনা করি বলেছিলাম এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ। এটার সাহায্যে আমরা সমস্ত এই যে পিরিয়ডিক যে প্রপার্টিসগুলোর যে মানে পরে যে যতগুলো মৌল আছে তাদের যে পিরিয়ডিক যে চেঞ্জ তাদের কীভাবে বুঝবো, সেটা আমার এই অ্যাটমিক সাইজ থেকে সব কিছু আসবে। তো অ্যাটমিক সাইজ তোমরা নিজেরাই বলো আমি বলার আগে, যে পরমাণুর আকার যদি অ্যাটমিক সাইজ যদি বাড়ে তাহলে আয়নেশন এনার্জি বাড়বে কি কমবে। তো আমি বলার আগে তোমরা ভিডিওটা পজ করে আগে নিজেরা ভাবো, তারপরে আবার প্লে করবে। তো অ্যাটমিক সাইজ, দেখো সাইজ যত ছোট হবে, একটা পরমাণুর সাইজ যত ছোট হবে, অর্থাৎ ছোট হবে তার মানে কি নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রনের ডিস্টেন্স কম হবে। নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রন ডিস্টেন্স যত কম হবে তত সেই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কি তত বেশি হবে। ধরা যাক এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস আর এই হচ্ছে আমার বাইরে কক্ষ। তো এইটা হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের উপর ঠিক ডিপেন্ড করে সাইজ কেমন হবে। ডিস্টেন্স যত বেশি হবে অর্থাৎ রেডিয়াস যত বেশি হবে সাইজ তত বেশি হবে, বড় হবে। এবার এই অ্যাটমিক সাইজ বড় ছোট মানে কি, এই ডিস্টেন্স যদি ধরা যাক কোনো একটা অ্যাটমিক সাইজ এরকম, তো তার মানে কি নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রনের ডিস্টেন্স অনেক কম। ডিস্টেন্স যত কম হয় অর্থাৎ চুম্বক থেকে যদি চুম্বক আর লোহার পেরেকের মধ্যে ডিস্টেন্স যদি কমে যায় তাহলে কী হবে বলো, আকর্ষণ বল অনেক বেশি হবে। তার মানে এখান থেকে একে যদি এই ইলেকট্রনকে বার করতে হয় অনেক বেশি এনার্জি দিতে হবে। আবার যদি এরকম হয় দূরে থাকে তাহলে ডিস্টেন্স বেশি হলে কী হবে, আকর্ষণ বল কম হবে। তো তবে হ্যাঁ, শুধুমাত্র একটাই ফ্যাক্টর নয়, অনেকগুলো ফ্যাক্টরস আছে, তার জন্য আমরা পরপর আলোচনা করব। একটা যে ফ্যাক্টরকে আলোচনা করব সেইটাকেই ভাববো যে বাকিগুলো সব ওভারলুক করে যাবে, বাকিগুলো কিছু সেকেন্ডের জন্য ভুলে যেতে হবে, তাহলে তুমি একটা ফ্যাক্টরকে তুমি অ্যানালাইজ করতে পারবে। এবার যখন আমরা প্র্যাকটিক্যালি কোনো একটা এক্সাম্পল নেব তখন সবগুলো ভাবতে হবে। যাই হোক, তো অ্যাটমিক সাইজ বুঝতে পারছো, অ্যাটমিক সাইজ যত বাড়বে এটা যদি বাড়ে তাহলে আয়নেশন এনার্জি কী হবে, তত কমবে। আর অ্যাটমিক সাইজ যদি কমে আয়নেশন এনার্জি তত কী হবে, বাড়বে। বুঝতে পারছো? তো সাইজ যত ছোটো হবে সেই নিউক্লিয়াস তার বাইরে কক্ষের ইলেকট্রনকে অনেক বেশি বলে আকর্ষণ করছে, কারণ সামনে আছে, ফলে সেই ইলেকট্রনকে বার করতে অনেক বেশি এনার্জি লাগবে। ক্লিয়ার? আর সাইজ বড় হলে তাহলে কী হবে, নিউক্লিয়াস থেকে বাইরে কক্ষের ইলেকট্রন ডিস্টেন্স বাড়তে থাকবে এবং সেই ইলেকট্রনকে সহজে বার করা যাবে, অর্থাৎ কম এনার্জি লাগবে। তাহলে অ্যাটমিক সাইজ হলো একটা। যেমন ধরো যদি আমি বলি সোডিয়াম আর পটাশিয়াম, তো সোডিয়াম থেকে পটাশিয়ামের সাইজ বড়, আমরা জানি ডাউন দ্য গ্রুপ কী হয়, সাইজ বড় হয়। তো সাইজ বড় হলে কী হবে, আয়নেশন এনার্জি কমে যাবে। বেশ, অ্যাটমিক সাইজ হলো। আমি আগে এগুলো প্রত্যেকটা পয়েন্ট বলে নিই, তারপরে এক্সাম্পলে যাব। 2 নম্বর হচ্ছে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ মানে অ্যাটমিক নাম্বার।
যদি বাকি ফ্যাক্টরসগুলোকে আমরা এখন না ধরি তাহলে নিউক্লিয়ার চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের ক্ষমতা অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যত বাড়বে তো আকর্ষণ করার ক্ষমতা তত বাড়বে না কমবে? ডেফিনেটলি বাড়বে। অর্থাৎ আমি চুম্বকের ক্ষমতা ধীরে ধীরে বাড়াচ্ছি। আমি পেরেক এখানে আছে, পেরেকটা আপাতত কোথায় ছিল, কেমন আছে না আছে বাদ দিচ্ছি, আমরা শুধু চুম্বকের কথা ভাবছি। চুম্বকটার ক্ষমতা এটা একটা ছোটো এইরকম ছিল, আবার ক্ষমতা বাড়িয়ে দিলাম, এবার হয়তো আরও বাড়ালাম। অর্থাৎ এর ক্ষমতা যত বাড়াচ্ছি, এগুলো ধরা যাক একটা প্রোটন, তো যত এর ক্ষমতা বাড়াবো ওর আকর্ষণ করার কি তার পাওয়ারও বাড়বে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে কার প্রতি? বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি। তখন সেই ইলেকট্রনকে বার করতে অনেক বেশি এনার্জি দিতে হবে। অর্থাৎ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে এই উপর দিকে তীর চিহ্ন মানে বাড়া, নিউক্লিয়ার চার্জ যত বাড়বে আয়নেশন এনার্জিও তত বাড়বে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো নিউক্লিয়ার চার্জ বাড়লে আয়নেশন এনার্জি বাড়বে। দুটো পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট, থার্ড পয়েন্ট হচ্ছে স্ক্রিনিং। এই স্ক্রিনিং নিয়ে প্রচুর আলোচনা আছে, ওরা আছে, আমার একটা সেপারেট ভিডিও আছে, স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং। দেখো ওই চুম্বক আর পেরেক আর মাঝে পর্দা স্টোরি বলেছিলাম স্ক্রিনিংয়ে বা আবরণী প্রভাবে, ওই একটা সেপারেট ভিডিও আছে, কম সময়ের ভিডিও কিন্তু খুব ডিটেল আলোচনা করা আছে এবং কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে। অবশ্যই সেই ভিডিওটা আগে দেখবে, আদারওয়াইজ সেই স্ক্রিনিং বুঝতে পারবে না। যাই হোক, যেহেতু ওখানে আলোচনা করা আছে আমি আর এটা ডিটেলসে যাচ্ছি না। বেসিক্যালি এই যে নিউক্লিয়াস আর এই যে বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝে এটা কোনো ফাঁকা গ্যাপ নেই, পুরোপুরি যে ফাঁকা তা নয়। কী আছে এর মাঝে? আরও অরবিটাল আছে, এই যে প্রয়োজন 1s2s2p করে। তো এরা কী করে? এই নিউক্লিয়াসের আর এই বাইরের কক্ষের ইলেকট্রন এই কক্ষের ইলেকট্রন তার মাঝে যে অরবিটালগুলো আছে তারা কী করে? একটা পর্দা হিসেবে কাজ করে। কী হিসেবে পর্দা? তাদের পর্দার ইফেক্ট কী না, তারা এই ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে আড়াল করে রাখে, রাইট? এই ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে আড়াল করে রাখে, রাইট? আড়াল করে রাখলে কী হয়? এই নিউক্লিয়াস তার যা ক্ষমতা আকর্ষণ করার অ্যাকচুয়ালি ক্ষমতা, সে পুরোপুরি ক্ষমতাটা কাজে লাগাতে পারে না। আমি এর অনেক এক্সাম্পল সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম ছোটো ছোটো স্টোরি টেলিংয়ের মাধ্যমে। ওই স্ক্রিনিং বা এইটা অবশ্যই এই ভিডিওটা দেখবে আগে, তা নাহলে এই জায়গাটা বুঝতে পারবে না। তো বেসিক্যালি এখানে যারা স্ক্রিন করছে, এই যারা নিউক্লিয়াস আর বাইরে কক্ষের ইলেকট্রন মাঝে যারা অরবিটালগুলো আছে যারা স্ক্রিন করছে, তাদের প্রভাব যত বেশি হবে, তারা যত বেশি স্ক্রিন করবে তত এই নিউক্লিয়াসের বাইরে কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ তত কম হবে, রাইট? এবার যত কম হবে তত কী হবে? এই ইলেকট্রনকে তত সহজে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষেত্র থেকে দূরে সরানো যাবে। তাহলে আয়নেশন এনার্জি কী হবে? কম হবে। তাহলে স্ক্রিনিং যদি বাড়ে, স্ক্রিনিং ইফেক্ট যদি বাড়ে, তাহলে আয়নেশন এনার্জি কী হবে? কমে যাবে। আর স্ক্রিনিং যদি কমে তাহলে কী হবে? আয়নেশন এনার্জি বাড়বে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বর পয়েন্ট চলে যাই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পেনিট্রেশন ইফেক্ট বা ভেদন ক্ষমতা। এই পেনিট্রেশন ইফেক্ট বেসিক্যালি কি? দেখো আমরা এখানে স্ক্রিনিংয়ে দেখেছিলাম এস গ্রেটার পাওয়ার, পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। সেরকম পেনিট্রেশন খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, এটা বুঝতে হবে। পেনিট্রেশন কাদের মধ্যে আমাদেরকে দেখতে হবে পেনিট্রেশন ব্যাপারটা কী, আর দ্বিতীয়ত পেনিট্রেশন ইফেক্টটা কোন কোন ক্ষেত্রে কোথায় আমরা অ্যাপ্লাই করবো। আমি এক্সাম্পল সমেত দেখাবো, একটু পরে দেখাবো। এই ব্যাপারটা কীরকম দেখো, একটা সিম্পল স্টোরি, একটা সিম্পল সিচুয়েশন ভাবো। ধরা যাক তোমরা 4 ভাই বোন, রাইট? 4 ভাই বোন, একজনের নাম এস, একজনের নাম পি, একজনের নাম ডি, আর একজনের নাম এফ। তো থিওরিটিক্যালি আমাদের তো কী হবে, যেটা ঘটনা সেটা থিওরিটিক্যালি কী হয়, আমরা সবাই কী ভাববো যে তোমার 4 জনের প্রতি বাবা মার যে ভালোবাসা বা স্নেহ ভালোবাসা যাই হোক, সবার 4 জনের প্রতি সমান, একদম সমান, কারণ একই বাবা মা, তোমরা 4 জন সন্তান। তো এটা থিওরিটিক্যালি, কিন্তু বলো তো প্র্যাকটিক্যালি নিজেরা ভেবে দেখো, প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যালি ওই 4 জনের মধ্যে একটা কী থাকে জানো তো, একটা অর্ডার থাকে।
যে কেউ একটু একটু বেশি বাবা মার কাছের, একটু বেশি বাবা মা তাকে প্রশ্রয় দেন। মানে ধরো একই ভুলের জন্য হয়তো একজন জাস্ট বকা খেলো, আর একজন জোরে মানে এটা খুব জোরে বকা খেলো, আর একজন হয়তো হালকা মার খেলো, আর একজন তো খুব পিটুনি পেল ওই একই ভুলের জন্য, রাইট? অর্থাৎ একই দোষের জন্য তার শাস্তি আলাদা। তো এটা বিরাট কিছু মানে ডিফারেন্স বাইরের থেকে বোঝা যাবে না, কিন্তু এটা ফিলিংস, এটা ফিল তোমরা করতে পারবে। তো এটা এইরকম এখানেও এই ধরনের ঘটনা ঘটে। অর্থাৎ কি হয় যে তার মানে কি, এই ধরা যাক একজনের নাম এস, একজনের নাম পি, একজনের নাম ডি, একজনের নাম এফ, আর এইটা হচ্ছে এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার প্যারেন্টস মানে বাবা মা নিউক্লিয়াস। এবার এই এসের প্রতি বাবা মার একটু আকর্ষণ বেশি, বা কেন বেশি সেটা এই বাবা মার জন্য, বাবা মার ব্যাপারটা নয়, এখানে ব্যাপার হচ্ছে এসের নিজস্ব ক্যাপাবিলিটি। এই যে বলে না যে বাবা মা আমাকে বেশি ভালোবাসে, ওকে কম ভালোবাসে, আসলে বাবা মার এটা ফল্ট নয়, এটা ক্রেডিটটা হচ্ছে যাকে বেশি ভালোবাসে তার। সে কোনো না কোনোভাবে তার বাবা মাকে সে কী করে কনভিন্স করতে পেরেছে, তার কাছে যেতে পেরেছে, যেভাবে হোক। তো যাই হোক, সে তো বিভিন্ন কারণ হতে পারে। এখন এর কি হয়, এই নিউক্লিয়াসের দিকে একটু বেশি করে ঢুকে থাকে, এর নিউক্লিয়াসের একটু বেশি কাছের, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। তবে এটা মাথায় রাখবে, এই যে কোশ্চেনটা বলা হয়, এই যে স্টোরিটা বললাম, এটা কি এই যে 4 ভাই বোনের কথা বলছি, এরা কিন্তু একই বাবা মার সন্তান হতে হবে, মানে মাস্তুতো পিস্তুতো ভাই বোন হলে হবে না, রাইট? তাহলে কিন্তু একমাত্র তুমি এই পেনিট্রেশন ইফেক্টকে তুমি ভাবতে পারো, তা নাহলে এখানে কনসিডার করা যাবে না। ব্যাপারটা এখানে আমরা যদি এর ক্ষেত্রে কাজে লাগাই, মানে এখানে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একই মুখ্য কক্ষের অরবিটাল হতে হবে। মানে ধরো এরকম যে 2s আর 2p, আর ধরো 3s 3p 3d, বা 3s 3p মধ্যে আলোচনা করলে তো 2s আর 2p, 3s আর 3p। এবার তুমি যদি ভাবো যে আমি যদি তোমাকে বলো 2pর ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি বলে টানবে নাকি 3s এর ইলেকট্রনকে বেশি বলে টানবে, কম্প্যারিজনের প্রশ্নই নেই। তোমার বাবা মা যদি ধরা যাক তুমি সেই এফ, তো বাবা মার কাছে তুমি এফ, মানে তুমি সব থেকে দূরের মানে হিসাবে, তো তাহলেও বা ধরো এখানে তুমি হচ্ছে তোমার বাবা মার পি, রাইট, পি। তো এইটা এবার তোমার মনে হতে পারে যে এসের তোমার ভাই হোক বা বোন হোক, তোমার এস তার প্রতি বাবা মার ভালোবাসা একটু বেশি, তোমার প্রতি একটু কম, তোমার একটু মনে ক্ষোভ আছে। কিন্তু তা বলে এই নয়, এইটা ধরা যাক তোমার পিস্তত ভাই বা পিস্তত বোন বা মাস্তত ভাই মাস্তত বোন যাই হোক, এ আবার তার বাবা মার এস, মানে তার বাবা মার কাছের। তোমার ধরো পিস্তত ভাই বোনরা 2 ভাই আর তোমরাও 2 ভাই, তো তুমি তোমার বাবা মার তোমার ভাই বোনের মধ্যে তুমি পি, মানে তোমার একটু ডিস্টেন্স বেশি, আর ও হচ্ছে তাদের এস। এবার যদি তোমার বাবা মার অ্যাট্রাকশন বা আকর্ষণ বা ভালোবাসা যাই বলো, কখনোই তোমার থেকে এই তোমার পিস্তত ভাই বোনের প্রতি বেশি হবে না, হতে পারে না, এটা পসিবল না। তোমার প্রতি বেশি হবে। যখন তুমি বিপদে পড়বে, দুজনে যদি একই বিপদে পড়ো, যদি তাদের কাছে অপশান হয় যে একজনকেই তারা রক্ষা করতে পারবে, তখন ডেফিনেটলি তোমাকেই রক্ষা করবে। তো অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে 2p তুমি শুধু এসের পেনিট্রেশন পাওয়ার বেশি, এস বাবা মানে একটু বেশি কাছের বলে তুমি তাকে কাছে রাখবে, এটা হবে না। এটা এই পেনিট্রেশন এসের বেশি, পি এর তারপর ডি, তারপরে এফ, এটা শুধু এটা বললে হবে না, সেটা কাদের মধ্যে না একই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের লেভেলে হতে হবে, যেটা আমি ওইটা স্টোরির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। অর্থাৎ তুমি যদি বলো 2p আর 3s কে কার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে, অবভিয়াসলি 2pর হবে। কারণ এইটা তোমাকে আগে মাথায় রাখতে হবে
এইটা হচ্ছে n সমান 1 2 3 4 এই 2 এর সঙ্গে 3 এর দেখো 2 এর সঙ্গে তো 3 এর কোনো কোশ্চেনই নাই 2 এর সঙ্গে 3 এর কম্পারিজনের প্রশ্ন নেই কারণ 2 থেকে 3 সবসময়ই বেশি ডিস্টেন্সে তো এখানে কারা আছে 3 এ এস আছে পি আছে ডি আছে আবার 2 তো এস আছে পি আছে কখনোই 2p আর 3s এর সঙ্গে কোনো কম্পারিজনের প্রশ্নই নেই সবসময় কী হবে এই 2pর প্রতি আকর্ষণ বেশি হবে 3 এর যে কেউ 3 এর এস হোক পি হোক ডি হোক যেই হোক তাহলে এই পেনিট্রেশন ইফেক্ট কখন দেখব না তুলনা করব 2s এর আর 2pর মধ্যে আবার 3s 3p 3dর মধ্যে 4s 4p 4d 4f এর মধ্যে অর্থাৎ একটা মুখ্য শক্তি স্তরের অন্তর্গত যে উপকক্ষগুলো আছে এসপিডিএফ তাদের মধ্যে একমাত্র আমরা এই পেনিট্রেশন কী করবো তুলনা করবো আদারওয়াইজ অন্যদের মধ্যে কিন্তু করা যাবে না রাইট সেম প্রিন্সিপাল করা নম্বর হতে হবে এই জন্য আমি এটা স্টোরির মাধ্যমে বোঝালাম এটা পেনিট্রেশন একটা এক্সাম্পল এখানে দিই যেমন ধরো বেরিলিয়াম আর বোরন দেখো আমরা জানি পর্যায় বরাবর পরমাণু আকার ছোটো হয় আগের লাস্ট ক্লাসটাতে আলোচনা করেছি তোমরা দেখে নেবে পর্যায় বরাবর পরমাণু আকার ছোটো হয় কেন হয় না হয় সমস্ত কিছু আলোচনা করা আছে সেই হিসাবে বেরিলিয়ামের পরে বোরন তাহলে বেরিলিয়াম 4 বোরন 5 তাহলে পর্যায় বরাবর যেহেতু অ্যাটমিক সাইজ ছোটো হয় কমে অ্যাটমিক সাইজ কমলে আয়নিক এনার্জি বাড়ে আমি এখনই দেখালাম কিন্তু এখানে স্টোরিটা একটু অন্যরকম হয়ে যায় কীরকম দেখো বেরিলিয়াম এর যদি ইলেকট্রোবিন্যাস করো কীভাবে 1s2 2s2 আর এরভাবে 1s2 2s2 2p1 এখন এর আয়নিক এনার্জি মানে কি এখান থেকে তুমি ইলেকট্রন মাইনাস ইলেকট্রন করবে কোথা থেকে বেরোবে 1s2 2s1 এখান থেকে বেরোবে আর এখানে কোথা থেকে বেরোবে মাইনাস ইলেকট্রন করলে 1s2 2s2 আর 2p0 হলো মানে ইলেকট্রন নাই 2p থেকে একটাই ছিল সেটা বেরিয়ে গেল এখন এইটা যদি আমি এর আয়নেশন এনার্জি লিখি এটা হচ্ছে আয়নেশন এনার্জি অফ বেরিলিয়াম এটা হচ্ছে আয়নেশন এনার্জি অফ বোরন ফার্স্ট আয়নেশন এনার্জি কী হবে এইখানে উল্টোটা এইটা বেশি হয় বেরিলিয়ামের বেশি হয় বোরনের কম হয় কেন হয় এখানে পেনিট্রেশনের গল্প আসবে দেখো এখানে যে ইলেকট্রন বেরোচ্ছে এই বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কোথা থেকে বেরোচ্ছে 2 থেকে 2 এর এস থেকে রাইট আর বোরনের ক্ষেত্রে কোথা থেকে বেরোচ্ছে 2 এর পি থেকে অর্থাৎ দুটোই সেম প্রিন্সিপাল লেভেলের মধ্যে পড়ে যাচ্ছে মানে 2 এর মধ্যে ওই যে বললাম এক বাবা মার সন্তান 2 নম্বরেরই 2 এর এস আর এখানে 2 এর পি এখন যখন তোমার 2s আর 2pর কোশ্চেন আসবে তখন তুমি কি করবে পেনিট্রেশন হিসাব করবে তখন পেনিট্রেশনকে কনসিডার করবে তাহলে এসের পেনিট্রেশন পাওয়ার বেশি মানে এস নিউক্লিয়াসের একটু বেশি কাছে কার তুলনায় পি এর তুলনায় আছে তার জন্য এসের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ একটু পি এর ইলেকট্রনের থেকে বেশি তো বেশি হলে কী হবে এই ইলেকট্রনটাকে বার করতে অনেক বেশি এনার্জি দিতে হবে একে বার করতে তুলনামূলক কম এনার্জি দিতে হবে তাহলে সাইজ ওয়াইজ যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে উল্টো হয়ে গেছে কিসের জন্য না পেনিট্রেশনের জন্য রাইট তাছাড়া আরও একটা ফ্যাক্টর বলতে পারো যে এখানে একটা ইলেকট্রন যখন বেরিয়ে যাবে তখন এটা ফুলফিল্ড অরবিটাল হয়ে যাবে আর এইটা ফুলফিল্ড ছিল সেটা আবার পার্সিয়ালি ফিল হয়ে গেল তো এইটাও একটা ফ্যাক্টর কিন্তু মূল কারণ হচ্ছে এই ডিসক্রিপেন্সি উল্টোটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই পেনিট্রেশন সিমিলারলি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পাবে তারপরের গ্রুপ পর্যায়ে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম পাবে একই স্টোরি তাহলে 4 নম্বর হয়ে গেল পেনিট্রেশন এফেক্ট নেক্সট 5 নম্বর ফিফথ হচ্ছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড অরবিটাল হাফ ফিল্ড और ফুল ফিল্ড ভ্যালেন্স অরবিটাল কীরকম ফুল ফিল্ড অরবিটাল দেখো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে আলোচনা করেছি পুরো প্লেলিস্ট পেয়ে যাবে অ্যাটমিক স্ট্রাকচারে সেখানে আমরা হুন্স রুল পড়েছিলাম হুন্স রুল যখন ইলেকট্রোবিন্যাসের স্টেজে গেছি তখন হুন্স রুল পড়েছিলাম হুন্স রুলে আমরা কি দেখেছি যে হাফ ফিল্ড বা ফুল ফিল্ড যদি সাবসেল হয় মানে অর্ধপূর্ণ বা সম্পূর্ণপূর্ণ তাহলে তার স্টেবিলিটি অনেক বেশি হয় কেন হয় না হয় এক্সচেঞ্জ এনার্জি কনসেপ্ট তার ক্যালকুলেশন সমস্ত কিছু ডিটেলস সেখানে আছে অবশ্যই দেখবে এখন হাফ ফিল্ড
और ফুলফিল্ড অরবিটাল কি, যেমন ধরো একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে পারছো হাফ ফিল্ড অরবিটাল বা ফুলফিল্ড যদি অরবিটাল থাকে তো তাহলে সেটা অনেক বেশি স্টেবল হবে এবং সেখান থেকে ইলেকট্রন বার করতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হবে। ধরো আমি নাইট্রোজেন আর অক্সিজেন হিসেব করছি, স্টোরি নিচ্ছি নাইট্রোজেন এবং অক্সিজেন। দেখো যদি আমরা অ্যাটমিক সাইজ দিয়ে ভাবি তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনের সাইজ ছোটো হলে আয়নেশন এনার্জি অক্সিজেনে বেশি হওয়ার কথা কার তুলনায়, নাইট্রোজেনের তুলনায়। কিন্তু এখানে স্টোরিটা উল্টো হয়ে যায়। এখানে দেখা যায় আয়নেশন এনার্জি IE1 of nitrogen is greater than IE1 of oxygen, আবার IE2 of nitrogen কিন্তু তখন কম হয়ে যায় কার তুলনায় IE2 of oxygen। এটা দেখাচ্ছি এই এক জায়গাতেই হয়ে যাবে। তো এটা করতে গেলে আমাদের ইলেকট্রন রেস করতে হবে, নাইট্রোজেন 7 এটা 8, তাহলে কী হবে এর ভ্যালেন্স সেল কী হবে 2s2 2p3, রাইট। এর নাইট্রোজেনের হচ্ছে ভ্যালেন্স সেল হচ্ছে 2s2 2p3, তাহলে 2s ভর্তি আর 2pতে হাফ ফিল্ড। আর অক্সিজেনে কি 2s2 2p4, এখানে 2s এ ভর্তি, এখানে একটা করে এটা হাফ ফিল্ড। আর এখানে এইটা দেখো হাফ ফিল্ড, নাইট্রোজেনের তার ভ্যালেন্স সেল বা বাইরে কক্ষ কী আছে এই পি হাফ ফিল্ড আছে। আমরা হুলস রুলে পড়েছি এক্সচেঞ্জ এনার্জি কনসেপ্ট অনুযায়ী, বললাম অলরেডি একটা ভিডিও আছে দেখবে, সেখানে খুব ডিটেলস আলোচনা করা আছে। তো হাফ ফিল্ড অরবিটাল মানে বেশি স্টেবল, অর্থাৎ এই ইলেকট্রন যদি এখান থেকে একটা ইলেকট্রন বার করে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে এই যে স্টেবল কনফিগারেশনটা ছিল সেটা লস হয়ে যাবে, কারণ এটা ছিল হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ, মানে মোর স্টেবল। অলরেডি স্টেবল কনফিগারেশন ছিল, সে চাইবে কি আনস্টেবল হতে চাইবে না, অর্থাৎ এই ইলেকট্রন ছাড়তে চাইবে না। এবারে যদি ইলেকট্রন বার করতে হয় অনেক বেশি এনার্জি দিতে হবে, তাকে কী করতে হবে অনেক বেশি এনার্জি দিতে হবে। তাহলে এইটা হচ্ছে ধরা এইটা হচ্ছে নাইট্রোজেন, এইটা হয়ে গেল N+। এবার অন দ্য আদার হ্যান্ড যদি আমরা অক্সিজেনের দিকে একটু তাকাই, অক্সিজেন কি দেখতে পাচ্ছ এ কী অবস্থায় আছে, এ তো পার্সিয়ালি ফিল্ড, হাফ ফিল্ডও নেই ফুল ফিল্ডও নেই, তাহলে এর অত ইলেকট্রন ওই স্টেবল কনফিগারেশন নেই। বরং তুমি দেখো যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে, তাহলে সে হাফ ফিল্ড হয়ে যাবে। যদি ইলেকট্রনটা বেরিয়ে যায় তাহলে সে হাফ ফিল্ড হবে, মানে নাইট্রোজেনের মতো হয়ে গেল হাফ ফিল্ড মানে স্টেবল, অর্থাৎ এই ছিল স্টেবল, সেখান থেকে আনস্টেবল হতে যাবে না, তখন এখানে ইলেকট্রন বার করতে হলে অনেক বেশি এনার্জি দিতে হবে। আর অক্সিজেন অলরেডি আনস্টেবল ছিলই, মানে এর স্টেবিলিটি কম ছিল ইলেকট্রন কনফিগারেশন ওয়াইজ হিমস রুল অনুযায়ী, তো বরং সে একটা ইলেকট্রন ছেড়ে দিলে স্টেবল হয়ে যাবে, তো সে ছেড়ে দেবে, সে কী করবে ছেড়ে দেবে। তো তার মানে কি এখানে এনার্জি কম দিতে হবে, তার জন্য এটা হচ্ছে IE1 অফ অক্সিজেন, এটা IE1 অফ হচ্ছে নাইট্রোজেন, তার জন্য এই ঘটনা ঘটায় নাইট্রোজেনের ফার্স্ট আয়নেশন এনার্জি অক্সিজেনের থেকে অনেক বেশি হয়। এবার যদি সেকেন্ডে যাই, সেকেন্ড আয়নেশন এনার্জি ধরো আবার একটা ইলেকট্রন বার করবো, তাহলে কী হবে এখান থেকে N থেকে N2+ হবে, রাইট, N থেকে N2+ হবে। তো N থেকে N2+ হতে গেলে আর একটা ইলেকট্রন বেরোবে, আরেকটা যদি ইলেকট্রন বেরোবে তাহলে কী হবে এইরকম অবস্থা হবে। তো এ তো অলরেডি আনস্টেবল ছিলই, এ তো স্টেবল কনফিগারেশন ছিলই না, তাহলে এর একটা ভ্যালু পাবে IE2 অফ নাইট্রোজেন। এবার যদি অক্সিজেনে যদি আরেকটা ইলেকট্রন বার করতে চাও, এখন দেখো এ তো স্টেবল হয়ে গেছে, একে চাইবে, এ তো স্টেবল হয়ে গেছে, এ তো চাইবে না আর ইলেকট্রন ছাড়তে, মানে নাইট্রোজেনের কন্ডিশনে চলে এসছে, আর চাইবে না ইলেকট্রন ছাড়তে। এবার একে যদি এখান থেকে ইলেকট্রন বার করতে হয়, ধরো এটা অক্সিজেন থেকে একটা অক্সিজেন+, এবার অক্সিজেন 2+, এখান থেকে ইলেকট্রন বার করতে হয়, তাহলে হিউজ এনার্জি দিতে হবে, কারণ অলরেডি সে স্টেবল কনফিগারেশনে পৌঁছে গেছে। তাহলে 2s আর 2p, তাহলে কী হবে এইরকম অবস্থা হবে। তাহলে এখানে এইটা হচ্ছে IE2 অফ অক্সিজেন, এটা হচ্ছে IE2 অফ নাইট্রোজেন। তার জন্য এই IE2 অক্সিজেনের IE2 বেশি হয় কার তুলনায়, নাইট্রোজেন তুলনায়, এই স্টোরি। তাহলে এই হলো হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটালের গল্প। লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ফুল, এটা আমরা যদি বলি যে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, মানে হচ্ছে ইনার্ট গ্যাসের মতো,
স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, মানে ইনার্ট গ্যাস অর্থাৎ যারা নিষ্ক্রিয় গ্যাসগুলো কী হয়, নিষ্ক্রিয় গ্যাসগুলো তাদের সবার যদি হিলিয়াম বাদ দেওয়া হয় তাহলে সবার বাইরে কক্ষে 8টা ইলেকট্রন, এটা নিয়ে নিশ্চয়ই আর বলার দরকার নেই। হিলিয়াম বাইরে 2টো বাদ দিয়ে বাকি সবার বাইরে কক্ষে 8টা ইলেকট্রন। এবং আমরা জানি অক্টেট হলে কি স্টেবল, তো অলরেডি ওরা স্টেবল অবস্থায় আছেই। দেখা যাক নিয়ন, একটা এক্সাম্পল নিচ্ছি। নিয়ন হচ্ছে 10, 1s2, 2s2 আর 2p6, তাহলে বাইরে কক্ষে কটা 8টা ইলেকট্রন। এর তো এস আর পি সব ভর্তি ফুলফিল হয়ে আছে, তো হুঁসুল লাগাও যাই লাগাও, তো সব দিক দিয়ে এ কি পুরো স্টেবল অবস্থা আছে। ইলেকট্রন কোনো মতেই ছাড়তে চাইবে না। যদি ছাড়তে না চায় তাহলে এর কাছ থেকে ইলেকট্রন বার করতে হলে হিউজ এনার্জি দিতে হবে। তাহলে এই হচ্ছে যদি অর্থাৎ ইনার্ট গ্যাসগুলোর ক্ষেত্রে আয়নেশন এনার্জি ভেরি হাই হয়। ইনার্ট গ্যাসের আয়নেশন এনার্জি ভেরি হাই। ইনফ্যাক্ট হাইয়েস্ট আয়নেশন এনার্জি সেটা হয় হিলিয়ামের, আর লোয়েস্ট আয়নেশন এনার্জি হয় ফ্রান্সিয়াম, যদি আনস্টেবলের মধ্যে। আর স্টেবলের মধ্যে ফ্রান্সিয়াম কেন বলা হয়? ফ্রান্সিয়াম আনস্টেবল কারণ ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ, খুব ওর হাফ লাইফ অনেক কম। ফ্রান্সিয়াম খুব তাড়াতাড়ি অন্য এলিমেন্টে চেঞ্জ হয়ে যায়। তাই যদি স্টেবল যদি লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভ আয়নেশন এনার্জি যে এলিমেন্ট সেটা হচ্ছে সিজিএম, মানে 1 নম্বর গ্রুপের লাস্ট ইলেকট্রন, মানে 6 নম্বর পর্যায়ে ইলেকট্রন। যাই হোক, এই হলো আমাদের আয়নেশন এনার্জির স্টোরি এবং এই সব বিষয়ের উপর ডিপেন্ড করে। এবার আমরা জানবো যে আয়নেশন এনার্জি, এবার আমরা দেখব যে পর্যায় এবং শ্রেণী বরাবর আয়নেশন এনার্জির কমন ট্রেন্ড কী, দেখো সবগুলোকে কাজে লাগিয়ে। তো কমন ট্রেন্ড জানার আগে আর একটা কতগুলো জিনিস বলি, কমন ট্রেন্ডটা যাচ্ছি, কতগুলো ইনফরমেশান তোমাদেরকে দিই। সেটা হচ্ছে 1 নম্বর, দেখো আমরা যা কিছু ডিসকাশন করলাম এখন, সেই হিসেবে আমরা কি বলতে পারি যে কোনো পর্যায়ের ফার্স্ট এলিমেন্টের আয়নেশন এনার্জি সবচেয়ে কম হয়। কি বললাম? যে কোনো পর্যায়ের ফার্স্ট এলিমেন্টের আয়নেশন এনার্জি সবচেয়ে কম হয়। কেন? পর্যায়ভিত্তিক, আমরা অ্যাটমিক রেডিয়াস কনসেপ্টে পড়েছি, পর্যায়ভিত্তিক প্রথম মৌলের আকার সবথেকে বড় হয়। যেমন ধরো আমি যদি 2 নম্বর পর্যায়ে লিখি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। তো শুধু আমি এটা 2 নম্বর কেন, সমস্ত পর্যায়ের ক্ষেত্রে তাই হবে। এই ফার্স্ট এলিমেন্ট এর সাইজ সবচেয়ে বড়, এই পর্যায় হিসেবে এর আয়নেশন এনার্জি সবথেকে বেশি কম, আর এর ইনার্ট গ্যাসের 18 তার নম্বর শ্রেণী, তার আয়নেশন এনার্জি সবচেয়ে বেশি। আবার যদি শ্রেণীভিত্তিক ভাবি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম, তো ফার্স্ট এলিমেন্টের কী হবে? ফার্স্ট এলিমেন্টের আয়নেশন এনার্জি সবথেকে কম শ্রেণীভিত্তিক, কারণ এই শ্রেণী হিসাবে এর সাইজ সবচেয়ে ছোট, কারণ শ্রেণী বরাবর সাইজ বড় হয়, আর এর সাইজ সবচেয়ে বড়, মানে এর আয়নেশন এনার্জি সবচেয়ে কম। তাহলে আমরা যদি এটাকে কানেক্ট করে দিই যে এই দিক থেকে অর্থাৎ পর্যায় বরাবর কী হবে, জেনারেল ট্রেন্ড হচ্ছে পর্যায় বরাবর আয়নেশন এনার্জি বাড়বে, কারণ সাইজ ছোটো হচ্ছে, এটা সিম্পল ট্রেন্ড বলতে পারি। আর শ্রেণী বরাবর ডাউন দ্য গ্রুপ আয়নেশন এনার্জি কমবে, এটা সাইজ দিয়ে বলতে পারি, এটা জেনারেল ট্রেন্ড। কিন্তু একদম লিনিয়ারলি বাড়ে বা লিনিয়ারলি কমে না, একটু দুটোই আমি ডিসক্রিপেন্সি কিছু দেখালাম। ব্যতিক্রম ধরো বেরিলিয়াম থেকে বোরন, ব্যতিক্রম ঠিক নয়, মানে নর্মাল যেটা ট্রেন্ড সেটার থেকে আলাদা হচ্ছে, মানে অন্যরকম হচ্ছে বেরিলিয়াম থেকে বোরন। আবার নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো দেখলাম। এবার যদি আমরা পর্যায় বরাবর কথা ভাবি, তাহলে পর্যায় বরাবর জেনারেল ট্রেন্ড হচ্ছে কি বাড়বে, আর শ্রেণী বরাবর কমবে। এখন দেখো পর্যায় বরাবর যদি আমরা গ্রাফিক্যালি দেখি, এই দিকটায় ধরা যাক আয়নেশন এনার্জি, এই দিকটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, রাইট? এই পরপর অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক সাইজ বলতে পারো, বা অ্যাটমিক নাম্বার দিয়ে বলো। তো অ্যাটমিক নাম্বার হচ্ছে লিথিয়াম, ধরা যাক লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে 3, এটা হচ্ছে লিথিয়াম, এখানে এটা 1 2 3 করে অ্যাটমিক নাম্বার। তো লিথিয়াম তার আয়নেশন এনার্জি সবথেকে কম সেই পর্যায়ের, কারণ সেই পর্যায়ের সবচেয়ে বড় এলিমেন্ট। লিথিয়াম থেকে বেরিলিয়ামের বাড়বে, বেরিলিয়াম থেকে বোরনের কমে যায়। দেখো আমি একটু আগে দেখালাম পেনিট্রেশন দিয়ে। বোরন থেকে কার্বন বাড়বে, কার্বন থেকে নাইট্রোজেন বাড়বে, নাইট্রোজেন থেকে অক্সিজেন আবার কমে গেল, ওই হাফ ফিল ফুল ফিলের স্টোরি। অক্সিজেন থেকে ফ্লোরিন আরও বাড়বে, ফ্লোরিন থেকে নিয়ন একদম টপে।
তো এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এটা হচ্ছে লিথিয়াম, এটা হচ্ছে নিয়ন। তো এই যে প্রথম এলিমেন্টের আয়নেশন এনার্জি সবচেয়ে কম, আর সেই পর্যায়ে লাস্ট এলিমেন্টের অর্থাৎ ইনার্ট গ্যাসটার আয়নেশন এনার্জি সবচেয়ে বেশি, এটা বেসিক্যালি এই লিনিয়ারলি বাড়ে না, এরকম জিগজ্যাগ মোশনে, এরকম। এটা হচ্ছে তোমার বেরিলিয়াম, এটা বোরন, এটা নাইট্রোজেন, এটা অক্সিজেন। তো পরে পরে যে তাই পাবে ওইরকম। বেসিক্যালি এটা আবার বেশি করে প্রমিনেন্ট হয় 2 নম্বর আর 3 নম্বর পর্যায়ে। 4 নম্বর থেকে যেহেতু ওই ডি ব্লক ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে পর্যায় এবং শ্রেণীভিত্তিক স্টোরি। এবার শ্রেণীভিত্তিক, এটা পর্যায়ভিত্তিক পুরো গল্প বলা হয়ে গেল। এবার শ্রেণীতে যাই। শ্রেণীতে দেখো, অলরেডি আমরা ল্যান্থানাইড কন্ট্রাকশানে পড়েছি, ল্যান্থানাইড কন্ট্রাকশানের ডিফেক্ট পড়েছি, অ্যাটমিক সাইজের ক্ষেত্রেও ল্যান্থানাইড কন্ট্রাকশানের কথা বলেছি। এখানেও ওই ল্যান্থানাইড কন্ট্রাকশান সম্পর্কে একটা আলাদা ভিডিও আছে, এই আমার চ্যানেলে আছে, শুধু ল্যান্থানাইড কন্ট্রাকশান নিয়ে দেখলে বুঝতে পারবে। শ্রেণী বরাবর কী হয়, সাইজ তো বড় হয়, আয়নেশন এনার্জি কমবে, অবশ্যই কমবে। কিন্তু যখনই ডি ব্লক এলিমেন্টে চলে আসবে, ট্রানজিশনাল এলিমেন্ট মানে ভ্যানাডিয়াম থেকে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম তাও মোটামুটি রেঞ্জটা ঠিক ফলো করে। ভ্যানাডিয়াম থেকে একদম জিঙ্ক যদি যাওয়া যায়, যেমন ধরো আমি যদি লিখি কয়েকটা গ্রুপ, ধরো নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এইরকম, আয়রন, রুথেনিয়াম, অসমিয়াম। তো এই যে তোমার এলিমেন্টগুলো, এটা 4 নম্বর পর্যায়ে, এটা 4 নম্বর, এটা 5 নম্বর পর্যায়ে, এটা 6 নম্বর পর্যায়ে। কী দেখা যায়, নিকেল, আমরা কি জানি ডাউন দ্য গ্রুপ কী হওয়ার কথা, আয়নেশন এনার্জি কমার কথা। হ্যাঁ, নিকেল থেকে প্যালাডিয়াম কমে, কিন্তু প্যালাডিয়াম থেকে প্ল্যাটিনামে কি বেড়ে যায়। আবার সিলভার থেকে গোল্ড আয়নেশন এনার্জি বেড়ে যায়, ক্যাডমিয়াম থেকে মার্কারি আয়নেশন এনার্জি বেড়ে যায়। কমার কথা কিন্তু বেড়ে যায়। কারণ কি? কারণ আমি অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে বলেছিলাম যে এদের এখানে ল্যান্থানাইড টাইপ কন্ট্রাকশন হয়, এখানে অ্যাটমিক নাম্বার যে ডিফারেন্স সেটা হচ্ছে কত জানো, 32। তো ধরো জিঙ্ক হচ্ছে 30, এটা হচ্ছে 18, হ্যাঁ 48, আবার এর সঙ্গে 32 অ্যাড করো তাহলে 80, মার্কারি 80। সিমিলারলি এটা হচ্ছে 47, তাহলে এটা হবে 79। আবার এটা হচ্ছে তোমার নিকেল 88, এটা হচ্ছে 46, তাহলে 78 হবে। তো প্যালাডিয়াম থেকে প্ল্যাটিনাম, সিলভার থেকে গোল্ড, ক্যাডমিয়াম থেকে মার্কারি, এদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্স করছে 32 ইউনিট, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ প্রচুর বাড়ছে। দেখো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আমি অনেকবার এই কথাটা বলেছি যে নিউক্লিয়ার চার্জ জেড, সিগমা আর এন, এই তিনটের উপর বেসিক্যালি ডিপেন্ড করে যে আলটিমেট অ্যাট্রাকশন ফোর্সটা বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হবে না কম হবে। এই লেডের প্যালাডিয়ামের যে নিউক্লিয়াসের ইফেক্টিভ জেড স্টার, তার তুলনায় প্ল্যাটিনামের জেড স্টার বেশি, সিলভারের থেকে গোল্ডের বেশি, ক্যাডমিয়াম থেকে মার্কারের বেশি, ডেফিনেটলি বেশি। জেড স্টার বেশি মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। তবে তো তার জন্য তো বাইরের কক্ষের ইলেকট্রন প্রতি আকর্ষণ এত বেশি যে ইলেকট্রন বার করতে গেলে অনেক বেশি এনার্জি দিতে হবে। যদিও এখানে এন বাড়ছে, যদিও এখানে একটা দেখো এখান থেকে একটা কোয়ান্টাম নাম্বার বাড়ছে, কিন্তু জেড যে হারে বাড়ছে সেই তুলনায় স্ক্রিনিং বাড়ছে না, কারণ এখানে ল্যান্থানাইড টাইপ কন্ট্রাকশন হয়, ওই যে 14টা এলিমেন্ট এফে ঢুকে তার স্ক্রিনিং পাওয়ার অত্যন্ত কম। তো জেড যে হারে বাড়ছে সেই হারে সিগমা এবং এন তো পরপর 1 2 3 করে বাড়ছে, অর্থাৎ এন এবং সিগমার যে মিলিত প্রভাব তার থেকেও জেডের প্রভাব অনেক বেশি। তাহলে এখানে মূল কারিগরটা হচ্ছে সিগমা, মূল ডিফারেন্সিয়েট করে দিচ্ছে সিগমা বা স্ক্রিনিং। অর্থাৎ স্ক্রিনিং যে হারে বাড়ার কথা ছিল, মানে জিঙ্ক থেকে ক্যাডমিয়ামের যে হারে স্ক্রিনিং বাড়ছিল, ক্যাডমিয়াম থেকে মার্কারি সে হারে স্ক্রিনিং বাড়ছে না, কারণ নিউক্লিয়াসের বাইরের কক্ষে ইলেকট্রন মাঝে এফ অরবিটাল ঢুকে গেছে। অর্থাৎ ল্যান্থানাইটিক টাইপ কন্ট্রাকশনের জন্য ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জেড স্টার, এটা নিয়েও আলোচনা আছে। জেড স্টার সব অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলো তো করা আছে, আলোচনা দেখবে। জেড মাইনাস সিগমা, অর্থাৎ আমি যে ভিডিওগুলো বানাচ্ছি না পরপর তোমাদেরকে দেখতে হবে, মাঝে একটা দেখলে হয়তো বুঝতে পারবে না, তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তো জেড স্টার বাড়ছে বলে এদের আয়নেশন এনার্জি কমার কথা কিন্তু বেড়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি আয়নেশন এনার্জি নিয়ে কনসেপ্ট, মানে পুরো স্টোরি। এবার যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে, বা
হয়তো আইনস এনার্জি সম্পর্কে কোনো কোশ্চেন বা কোনো এমসিকিউ বা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন পেয়েছো, তো মাথায় ঢুকছে না বা কনফিউশন আছে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখতে থাকো আর দেখা হচ্ছে নেক্সট ক্লাস। হ্যাঁ, একটা জিনিস বলা হয়নি, আমি ক্লাস করতে করতে খেয়াল থাকে না, তো ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি তোমাদের কিছু ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।